জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন জুম ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি এবং নিরাপদে থাকার আহ্বান জানাচ্ছি। সংযুক্ত হচ্ছি মোহাম্মদ আতিকুজ্জামান আতিক, প্রভাষক, বাংলা বিভাগ, সরকারি ব্রজুলাল কলেজ, খুলনা হতে। আজকে আমাদের আলোচনার বিষয় বাংলা তৃতীয় বর্ষ সম্মান শ্রেণীর বাংলা ছোট গল্প 1, কোর্স কোড 23-10-05। এটি আমার দ্বিতীয় লেকচার এবং লেকচার শিরোনাম রবীন্দ্র ছোট গল্প এক রাত্রি ও সমাপ্তি গল্পের সার্বিক আলোচনা। তো বন্ধুরা, আমরা ক্লাসে প্রবেশ করছি। আশা করি তোমাদের ভালো লাগবে, উপকার হবে, কারণ করোনার এই সময় আমাদের এই ছাড়া আপাতত উপায় নেই। আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। আমরা বেশ অল্প স্বল্পের ভিতরেই রবীন্দ্রনাথ সম্পর্কে আমরা একটু তথ্য নিয়ে নিই। রবীন্দ্রনাথ আমাদের প্রতিদিনকার সূর্য। প্রতিদিনকার সূর্য থেকে যেমন আমাদের দিন শুরু হয়, সন্ধ্যার আগ পর্যন্ত আমাদের বেশিরভাগ কার্যক্রম চলে, আমরা আলোকিত হই, উদ্ভাসিত হই, দিনে কাজ করার শক্তি পাই, তেমনি রবীন্দ্রনাথ সম্পর্কে কেউ কেউ এভাবে বলেন যে এই সাহিত্যিক তার সৃজনশীল লেখনী দিয়ে বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতিকে একাই প্রায় 100 বছর এগিয়ে দিয়েছেন। এই সব্যসাচী লেখকের জন্ম কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি 1861 এবং মৃত্যু 1941। 80 বছরের অধিক তিনি বেঁচে ছিলেন। সারা জীবনে সৃষ্টি করেছেন অনেক। যদি বলি সংখ্যায় এভাবে যে 50টির উপরে কাব্য, নাটক 38টির মতো, উপন্যাস 13টির মতো, প্রবন্ধ গ্রন্থ 36টির মতো এবং 1900-র উপরে গান। কম বেশ একটু হতে পারে, গবেষণা হচ্ছে বিষয়গুলো নিয়ে। সেই রবীন্দ্রনাথের ছোট গল্প নিয়ে আমরা আলোচনা করছি। ছোট গল্প রবীন্দ্রনাথের আগে কেউ বাংলায় লেখেননি। উপন্যাস ছিল, কথা সাহিত্য ছিল, প্রবন্ধ সাহিত্য ছিল, কিন্তু রবীন্দ্রনাথই আমাদের বাংলা ছোট গল্পের জনক। এবং সেই ছোট গল্পের জনক প্রথমেই কিন্তু শুরু করেছিলেন পদ্মার যে স্রোত, যে গতি, যেমন ঠিক তেমন ভাবেই। আমাদের সিলেবাসে যে সমস্ত এই থার্ড ইয়ারে যে সমস্ত গল্প রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের, তার ভিতর থেকে আজকে লেকচার 2-এ আমরা বেছে নিয়েছি এক রাত্রি ও সমাপ্তি। এখন আমরা এটুকু বলতে পারি যে রবীন্দ্রনাথের জীবনে 3টি জায়গা খুব বেশি করে ব্যপ্ত হয়ে আছে। একটা হচ্ছে কলকাতার জীবন, আরেকটি হচ্ছে কলকাতা থেকে দূরে রুক্ষ বীরভূম অঞ্চলের সেই শান্তিনিকেতন, শ্রীনিকেতনের জীবন। আর খুব বড় জায়গা নিয়ে আছে, সেটি হচ্ছে আমাদের পূর্ববঙ্গের, যখন তিনি 1890-এর পরে, অর্থাৎ 19বিংশ শতাব্দীর শেষ দশকে তাদের যৌথ জমিদারি দেখার জন্য পূর্ববঙ্গে চলে আসেন। কুষ্টিয়ার শিলাইদহ, শাহজাদপুর, পতিচর, এই অঞ্চলে। অর্থাৎ এই পূর্ববঙ্গের পলল বিধৌত যে সবুজ প্রকৃতি এবং এখানকার যে গণমানুষ, কারণ তিনি যেহেতু জমিদার ছিলেন, নানান মানুষের সাথে তার দেখা হতো, কথা হতো, তাদের সুখ দুঃখের ভাগী তিনি হতেন। আর সেই জমিদার যদি হন লেখক, তাহলে তিনি তো বিভিন্ন লেখার যে থিম, যে সমস্ত কাঁচামাল আমরা বলি, সামগ্রী বলি, তাদের সাথে তিনি কথা বলে, তাদের সেই জীবন দেখে, সেই পদ্মার বুকে বজ্রা ভাসিয়ে অথবা কখনো কুটি বাড়িতে বসে জমিদারিতে কার্যক্রম করার সময় তিনি এগুলো রচনা করেছেন। 1898-এর থেকে তার পরিবার এই পূর্ববঙ্গে এসে সংযুক্ত হয়, কিন্তু তার আগে 1891 থেকে 97 পর্যন্ত এই সময়কালে তার যে সমস্ত কাব্য এবং ছোট গল্প বা অন্যান্য সাহিত্য রচিত হচ্ছে, বিশেষ করে কাব্য এবং ছোট গল্প, সেখানে কেমন একটু বিচ্ছেদ, বেদনা, বিরহ, এই জিনিসগুলো কিন্তু আছে।
অর্থাৎ একটু 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 দূরের প্রতি একটু আকর্ষণ, একটু ছাড়া ছাড়া, অর্থাৎ সন্তান, স্ত্রী, সংসার রেখে তিনি এখানে একা থাকছেন, সেরকম একটা বেদনার সুর তার গল্প এবং কবিতায় বা কাব্যে আমরা দেখতে পাই। আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। এই গল্প দুটি পাঠ করে আমাদের তৃতীয় বর্ষ বাংলার প্রিয় শিক্ষার্থীরা যে বিষয়গুলো জানতে পারবে, শৈশবের সম্পর্ক কেমন হয় এবং যে সময়ে এই গল্পগুলো লেখা, যে সমাজকে দেখে লেখা রবীন্দ্রনাথের, সেই এখান থেকে 125 বছর বা 27 বছর 30 বছর আগে, সেই সময়ে সমাজে যে বাল্যবিবাহ প্রচলন ছিল সে বিষয়ে জানতে পারবে। মানুষের ব্যক্তিগত জীবনে প্রেমের স্বরূপ, প্রেম তো আমাদের সবারই, এবং বিশেষ করে যে বয়সটা আমরা পার করি, কৈশোর থেকে তারুণ্য এবং যৌবন, কোথায় প্রেম নেই? সবখানে। যাই হোক, সে আলোচনা আমরা করব। মানুষের ব্যক্তিগত জীবনে প্রেমের স্বরূপ, প্রেম, ভালোবাসা, বিরহ কাতরতা নিয়েই মানুষের জীবন। অর্থাৎ মানুষের জীবন একটানা যে খুব সুখের সে কথা বলা যাবে না, এবং সেটা ভাবাও ঠিক নয়। শুধু সুখের লাগিয়া এ জীবন গড়িয়া তুলিব এমন ভাবার কোনো কারণ নেই। এখন আমরা দেখি যে এক রাত্রি এবং সমাপ্তি গল্পের যে পাঠ করলে আমাদের শিক্ষার্থীরা যে জিনিসগুলো জানতে পারবে, এখানে আমি শৈশবের সম্পর্কের কথা বলেছি। এখনকার শৈশব আমাদের চুরি হয়ে যায়, কিন্তু এখান থেকে 100 বছর আগে, 120 বছর আগে আমাদের দেশের যে প্রজন্ম ছিল, অর্থাৎ আমাদের পূর্ব প্রজন্ম, তাদের শৈশবগুলো কেমন ছিল। এখান থেকে 30 বছর, 20 বছর বা 25 বছর বা 15 বছর আগেও বাংলাদেশের কিশোরদের, কিশোরীদের গ্রামের যে শৈশব, সেটিও কিন্তু একরকম ছিল। কিন্তু বর্তমান সময়ে এসে এই যে প্রজন্ম, যাদের বয়স 5, 7, 10, 15, তাদের সাথে এখান থেকে 100 বছর আগের যে শৈশব, সেটা কিন্তু মিলবে না। আমাদের এখনকার শৈশব, এখনকার প্রজন্মের শৈশব কিন্তু চুরি হয়ে যাচ্ছে। যাই হোক, সেটা আলাদা আলোচনা। আমরা চলে যাব আমাদের এই দুটি গল্পের নিরিখে, এক রাত্রি এবং সমাপ্তি গল্পের নিরিখে। এবং আমরা দেখলে আরো এভাবে করব যে এক রাত্রি গল্পটি লিখিত যদি আমরা বলি, তাহলে বাংলা 1299, অর্থাৎ 1892 সালে রবীন্দ্রনাথ যখন পূর্ববঙ্গে অবস্থান করছেন, মাঝে মাঝে কলকাতা বা তার যে বাড়ি বা এদিকেও তিনি যাতায়াত করছেন ঠিকই, কিন্তু তার মূলে, তার লেখার মূলে কিন্তু পূর্ববঙ্গ ব্যাপ্ত হয়ে আছে। আর সমাপ্তি গল্পটির যে এসছে, সমাপ্তি গল্পটির লেখার তারিখ আছে গল্পের পিছনে 1893, বাংলা 1300 সাল। কিন্তু আমরা ছিন্নপত্রে সমাপ্তি গল্পের যে সূত্র আমরা পাচ্ছি, সেখানে 1891 সালে একটি চিঠিতে তিনি এই যে দৃশ্যকল্প সমাপ্তি গল্পে, সেটি কিন্তু তিনি মনে মনে তৈরি করে ফেলেছেন। অর্থাৎ গল্পের প্লট এসেছে আগে, গল্পটি লিখেছেন বা প্রকাশ করেছেন আরো 1-1.5 বছর 2 বছর পরে। তা আমাদের শৈশবের সম্পর্ক কেমন হয়? আমরা গ্রাম বাংলায় যারা এখান থেকে 25 বছর 30 বছর আগে বেড়ে উঠেছি, আমাদের গ্রামটা, আমাদের শৈশবটাও কিন্তু চুরি হয়নি। যে আমরা পাড়ায় পাড়ায় পুতুল খেলেছি, লিঙ্গ ভেদে যে বন্ধু বান্ধবী, যে শিশুদের ভিতরে সেই চেতনা কিন্তু ওইভাবে কাজ ছিল না। এবং নিজেরাই ঘর বানিয়েছি বাঁশের কঞ্চি দিয়ে, কলা পাতা দিয়ে উপরে ছাদ দিয়েছি, মাটির হাড়ি পাতিল কিনেছি, বউ খেলেছি। এখন দেখা যায় যে আমাদের সেই শৈশব, যে মৃন্ময়ী, রাখাল আমাদের সমাপ্তি গল্পে, অথবা এক রাত্রি গল্পে আমি এবং সেই সুরবালা, এই যে জিনিসগুলো এখানে কিন্তু এসেছে। এবং রবীন্দ্রনাথ কিন্তু সেই যে আমাদের হারিয়ে যাওয়া শৈশবের গল্প কিন্তু তিনি বলেছেন, এবং এটা পূর্ববঙ্গেরই জীবন। এবং পরবর্তী জীবনে দেখা যায় এখান থেকে 100 বছর আগে যে জিনিসটা ছিল, আমরা শরৎচন্দ্রের দেবদাসেও দেখেছি যে ছোটবেলায় দুজনকে মানায় ভালো। এখন দুই বান্ধবী বা সখী তারা সিদ্ধান্ত নিয়ে নেয় দুই বাড়ি যে না, এরা বড় হলে বিয়ে করবে। এমন এমন অনেক ঘটনা ঘটেছে। এগুলো শুধু সিনেমা নয় বা শুধু গল্প নয়, এমন অনেক ঘটেছে বাস্তব জীবনে। সেই শৈশবের সম্পর্ক
আমরা কিন্তু এই দুটি গল্পেতে পাবো। বিশেষ করে এক রাত্রি গল্পের যে আমি, উত্তম পুরুষে যিনি গল্পটি বর্ণনা করে যাচ্ছে, আর সমাপ্তি গল্পে আমরা দেখি যে অপূর্ব এবং মৃন্ময়ীর ভিতরে যে সম্পর্ক, যদিও সেই সম্পর্কটা একটু পরিণত, কিন্তু মৃন্ময়ী এবং রাখালের যে সম্পর্কটা, সেই সম্পর্কটা কিন্তু চমৎকার। অর্থাৎ মৃন্ময়ী এবং রাখাল, আর এদিকে সুরবালা এবং এক রাত্রি গল্পের আমি। এই শৈশব কিন্তু এখন আর নেই। সেই শৈশবের কথা রবীন্দ্রনাথ এই গল্পে বলেছেন, এই দুটি গল্পে। সেই সময়ে সমাজে যে বাল্যবিবাহ প্রচলন ছিল সে বিষয়ে জানতে পারবে। এখন আমাদের রাষ্ট্রবিধান করে দিয়েছে যে স্বাস্থ্যবিধি বা সবকিছু দেখে শুনে বা ডাক্তারি বিদ্যায় যেটা বলে সেটি হচ্ছে যে মেয়েদের 18 এবং ছেলেদের আরো একটু বেশি না হলে বিবাহযোগ্য নয়, এবং এর নিচে কেউ বিয়ে দিলে সেটি রাষ্ট্রীয়ভাবে আইন লঙ্ঘন করা হবে। কিন্তু যে সময়টি এখান থেকে 125 বা 30 বছর আগে আমাদের এখানে বর্তমান ছিল, সেটি হচ্ছে 8 বছর বয়সেই দেখা যায় যে আমাদের সমাজে, বিশেষ করে সনাতন ধর্মের যে পারিবারিক যে সংস্কৃতি, সেখানে 8 বছর থেকে 11 বছরের ভিতরে মেয়েদেরকে বিয়ে দিয়ে দেওয়া হতো। এবং 11 বছরের ঊর্ধ্বে গেলে গৃহস্থের ঘরে মেয়েকে রাখা বেশ বিপজ্জনক, এবং সেই অভিভাবক কিন্তু সমাজে গ্রামে সমালোচিত হতেন। এবং খুব দুঃখের বিষয় হচ্ছে এই বাল্য বিবাহ হওয়ার পর দেখা যায় সেই কুলীন ব্রাহ্মণ, যে বয়সী ব্রাহ্মণ, তিনি কিন্তু মারাও যেতেন। আর এই বিধবা সংকট কিন্তু তখন ছিল। এখন যদিও এই সংকটগুলো অনেক কমেছে। তো আমরা এই দুটি গল্পে, এক রাত্রি এবং সমাপ্তি গল্পে, সেই সমাজে যে বাল্য বিবাহের যে বিষয় ছিল সেগুলো আমরা দেখতে পাবো। মানুষের ব্যক্তিগত জীবনে প্রেমের স্বরূপ আমরা জানি যে আমাদের এই পৃথিবীর যে সম্পর্ক, প্রেম, ভালোবাসা, বিরহ, বেদনা, দুঃখ, কাতরতা সব মিলেই আমরা এক এক ধরনের সম্পর্কের চর্চা করি, কিন্তু তার ভিতরে প্রেম হচ্ছে শ্রেষ্ঠ, প্রেম এবং স্নেহ। তো সেই ব্যক্তিগত জীবনে মানুষের প্রেম কেমন আসে বা তার বিস্তার কেমন হয়, আমরা দেখেছি যে এক রাত্রি গল্পে যে তার খেলার সাথী সুরবালার সাথে আমির যে সম্পর্ক, এবং কলকাতা 15 বছর বয়সে কলকাতা পালিয়ে গিয়ে আমাদের এক রাত্রি গল্পের নায়ক সেই বিবাহ থেকে কিন্তু বেঁচেছে। এর আগের দিন আমরা এরকম অতিথি গল্প তো আমরা দেখেছিলাম, তারাপদের বিয়ে নিয়ে সংকট, এবং নায়িকাদের বয়স বেশিরভাগ ক্ষেত্রেই 11-12, কখনো কখনো 5, এমনও হয়েছে। কিন্তু আমি সামগ্রিক রবীন্দ্র অন্যান্য ছোট গল্পের কথা বলছি, কিন্তু আমাদের মূল আলোচ্য যেহেতু এক রাত্রি এবং সমাপ্তি গল্পের আজকে সার্বিক আলোচনা, লেকচার 2-এ, সুতরাং আমি সেখানেই থাকার চেষ্টা করছি। তাহলে মানুষের ব্যক্তিগত জীবনে প্রেমের স্বরূপটা কি, এবং বিশেষ করে একটি পরিবার থেকে যখন একজন মেয়েকে বিয়ে করে আনা হয়, আমাদের দেশের রেওয়াজ হচ্ছে যে ছেলেদের বাড়িতেই থাকা। এখন যে মেয়েটির বয়স 11 বা 12, সে তো শিশু, তাকে বিয়ে করে নতুন পরিবেশে আনা এবং এনে তার সাথে প্রেমের সম্বন্ধ পাতানো বা সংসার, তার তো মন কাঁদতেই থাকে তার বাড়ির জন্য, বড় হলেও কাঁদতে থাকে। এখনকার যে সময়, যে এখন যে আমরা মেয়েদের 18 পরবর্তী সময় যে বিয়ে দিচ্ছি, একটা জায়গা থেকে শেকড় ছিঁড়ে এনে নতুন একটি জায়গায়, নতুন একটি পরিবেশে, নতুন মানুষদের সাথে খাপ খাইয়ে নেওয়া, এগুলো কিন্তু আমাদের দেখার বিষয়। প্রিয় শিক্ষার্থীরা, এই বিষয়গুলো এখানে জানতে পারবে, এবং সময়ে সময়ে ব্যক্তিগত জীবনে আমাদের প্রেম কিন্তু নতুনভাবে ধরা দেয়, সংকট তৈরি করে সে জিনিসগুলো। অর্থাৎ, এবং আমরা 4 নম্বর পয়েন্টে রেখেছি প্রেম, ভালোবাসা, বিরহ, কাতরতা নিয়েই মানুষের জীবন। এটা সত্য। একতরফা শুধু প্রেমে সুন্দর মশগুল হয়ে জীবন চলে যাবে এমন ভাবার কোনো কারণ নেই, এবং প্রেমের জন্য অপেক্ষা করতে হয়, সেটাও আমরা এই গল্প দুটি পাঠ করে দেখব। এবং এক রাত্রি গল্পে যেমন দেখা যায় যে প্রেম এখানে বিরহে বেঁচে আছে, রবীন্দ্রনাথের এই একটি তত্ত্ব, সেই শেষের কবিতা উপন্যাসের মতো, যে একদিকে লাবণ্য আর একদিকে কেতকী, সেই লাবণ্যের তত্ত্ব এখানে আছে, অথচ সমাপ্তি গল্পে এসে আমরা কেতকীর তত্ত্ব পেতে পারি, অর্থাৎ বিরহ মিলনপূর্বক প্রেম। আর এক রাত্রির প্রেমটা কিন্তু সেই বিরহে বেঁচে থাকে। এরকম
আমরা নানান ধরনের বিষয় এই দুটি গল্প পাঠ করে আমরা বুঝতে পারবো। আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। এক রাত্রি গল্পের প্রধান চরিত্রগুলো আলোচনা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু খেয়াল করবে। এক রাত্রি গল্পের প্রধান চরিত্রগুলো আলোচনা। এক উত্তম পুরুষ আমি দিয়ে গল্প শুরু এবং সমগ্র গল্পটিতে আমি গল্পের বর্ণনা করে যাচ্ছে। আমি, এই আমি হচ্ছে গল্পের নায়ক এক রাত্রি গল্পের। গল্পের নায়িকা সুরবালা, যে কিনা গল্পের নায়ক আমির শৈশবের খেলার সাথী এবং জীবনের এক সময় তার সাথে সুরবালার বিয়ের কথা হয়, পরে সুরবালার অন্যত্র বিয়ে। 3 নম্বর পয়েন্টে সুরবালার স্বামী উকিল রামলোচন বাবু, অর্থাৎ সুরবালা এবং আমি 1 এবং 2 যে পয়েন্ট আমরা এখানে দিয়েছি, এই দুইজনই গল্পের মুখ্য চরিত্র, কিন্তু তার সাথে অন্যান্য চরিত্ররাও রয়েছে। সুরবালার স্বামী উকিল বাবু, রামলোচন বাবু, এবং গল্পের কথকের বাবা চৌধুরী জমিদারের নায়েব ছিলেন, এরকম একটা পরিচয় আমরা পাচ্ছি। মোটামুটি এই চরিত্রগুলোই আমরা এখানে পাই। এখন যদি আলোচনা করি যে উত্তম পুরুষে আমি দিয়ে গল্প শুরু এবং সমগ্র গল্পটিতে আমি গল্পের বর্ণনা করে যাচ্ছে, এবং তার শৈশবকালে সুরবালার সাথে কেমন সম্পর্ক ছিল। সুরবালার বয়স যখন 11 হলো বা বয়স প্রাপ্তি হলো, সেই সময়ে সনাতন ধর্মের যে সমাজ সংস্কৃতি, সেখান থেকে গল্পের নায়কের কাছে প্রস্তাব গেল। সেই প্রস্তাবে তখন তিনি কলকাতা চলে গিয়েছেন এবং কলকাতার রাজনীতিতে ইংরেজ তারাও একটি আন্দোলনের ব্যাপার ঘটছে। অর্থাৎ আমরা যদি বলি যে ঊনবিংশ শতকের শেষ দশক আর বিংশ শতকের প্রথম দিকে যে মহাত্মা গান্ধীর যে আন্দোলনের ডাক, বা যদি আমরা বলি ভারতীয় তরুণ তরুণীদের যে আত্মদান, যে রক্তাক্ত সংগ্রাম, অন্যরা বলে যে বিচ্ছিন্নতাবাদী সংগ্রাম, আমরা বলি বিপ্লবী সংগ্রাম, সেই বিপ্লবী যে আক্রমণগুলো, দুঃখিত, সেখানে কিন্তু ইংরেজ উপনিবেশ সেখান থেকে দ্রুত চলে যাওয়ার জন্য বাধ্য হয়েছিল। তো সেরকম একটা উদ্দীপনামূলক চরিত্রে বা রাজনীতিতে যোগদানের জন্য যে আমাদের এক রাত্রির যে নায়ক, তিনি কলকাতা গমন করেছেন এবং সেখানে লেখাপড়া করছেন। এরকম একটা সময় আমির বাবার কাছ থেকে প্রস্তাব গেল যে তুমি বাড়ি আসো এবং সুরবালার সাথে তোমার বিবাহ সম্বন্ধ আমরা স্থির করতে চাই। কিন্তু নায়ক এটা রাজি না, এবং তিনি দেখলেন যে তার চেয়ে দেশ উদ্ধার বা দেশের রাজনীতি করে তিনি সেই ইতালিয়ান রাজনীতিবিদ গ্যারিবাল্ডির মতো তিনি এরকম একটা চরিত্রে নিজেকে দাঁড় করাবেন। এবং নিজের উচ্চাশাও ছিল, কারণ বাবা দেখতেন, তার বাবাকে দেখতেন যে ছোটবেলা থেকেই যে রাজ দরবারে যে জমিদারের যেহেতু তিনি নায়েব ছিলেন, এরকম কোনো বড় চরিত্রে বা বড় পদে তাকে নিয়োগ দেওয়া যায় কিনা। নায়ক নিজে নিজে বলতেন যে গ্যারিবাল্ডি না হইতে পারি, কিন্তু যে আমি একজন জেলা ম্যাজিস্ট্রেটের যে প্রধান কর্মকর্তা হব, প্রধান কর্মকর্তা বলতে যে নকিব বা যেটাকে আমরা বলি যে সচিব বা ক্লার্ক, হেড ক্লার্ক হব, এরকম একটা আশা সেই সময়। অর্থাৎ এখনকার আমাদের বাঙালির জীবনে ছেলে মেয়েদের যে চাকুরির যে সম্ভাবনা, যে আশা আন্তর্জাতিক পর্যায়ে, উপনিবেশিক আমলে কিন্তু সেই বিষয়টা এরকম ছিল না। সে জায়গাটা এখানে এসছে। গল্পের নায়িকা সুরবালা, যে কিনা গল্পের নায়ক আমির শৈশবের খেলার সাথী এবং জীবনের এক সময় তার সাথে সুরবালার বিয়ের কথা হয়, পরে সুরবালার অন্যত্র বিয়ে। এই জায়গাটা আমরা দেখি যে নায়িকা সুরবালাকে আমরা পাই যখন সেই আমাদের গল্পের নায়ক উত্তম পুরুষের বাবা মারা গিয়েছে এবং নোয়াখালী বিভাগের একটি জেলায় তার চাকরি হয়েছে, স্কুলের সেকেন্ড মাস্টার। ঠিক সেই স্কুলের পাশে সুরবালার স্বামীর বাড়ি, এবং একদিন সুরবালার স্বামীর সাথে, রামলোচন বাবুর সাথে, যখন এক রাত্রি গল্পের নায়কের তার বাড়িতে গিয়ে দেশের নানা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, তখনই আমরা সুরবালার বিভিন্ন বলা যায় যে প্রকাশ আমরা দেখি গল্পের ভিতরে। তার আগ পর্যন্ত কিন্তু সেভাবে আমরা
সুরবালাকে দেখতে পাই না, আমরা দেখতে পাই আমির মুখ দিয়েই। এবং সুরবালার এইখানে খুব রোমান্টিক যে বর্ণনা আছে, আমরা একটুখানি সেই জায়গাটা আমরা একটু টেক্সট থেকে একটুখানি শোনাতে চাই। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সংযুক্ত আছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভিত্তিক জুম ক্লাসে। করোনার এই কালে এভাবেই আমরা তোমাদের লেখাপড়ার বিষয়ে সংযুক্ত থাকতে চাই। আমরা আশা করি আল্লাহর ইচ্ছায় খুব দ্রুত এই সংকট কেটে যাবে এবং আমরা আবার স্বাভাবিক জীবনে ফিরব এবং আমাদের কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানে আবার তোমাদের সাথে আমাদের সংযুক্তি বেড়ে যাবে। আমরা আছি রবীন্দ্রনাথের ছোট গল্প এক রাত্রি ও সমাপ্তি গল্পের সার্বিক আলোচনায়। সাথে আছি মোহাম্মদ আতিকুজ্জামান, প্রভাষক বাংলা বিভাগ, সরকারি ব্রজলাল কলেজ, খুলনা। আমরা এক রাত্রি গল্পের চরিত্র সুরবালার কিছু কার্যক্রম বা উপস্থিতি আমরা এভাবে দেখব, যখন সেই নোয়াখালীর একটি জেলার একটি স্কুলের সেকেন্ড মাস্টারের পদে যোগদান করেছে আমাদের নায়ক, এবং সুরবালার বাড়ি ওখানে, সেখানে সরকারি উকিল হচ্ছে রামলোচন বাবু। সেই বাড়িতে গিয়েছেন বেড়াতে আমাদের নায়ক, এবং সেই সময় পর্দার আড়াল থেকে আমাদের নায়ক যে বর্ণনা দিচ্ছেন সুরবালা, সেটি এক সময় পাশের ঘরে অত্যন্ত মৃদু একটু চুড়ির টুংটাং, কাপড়ের একটুখানি খসখস এবং পায়েরও একটুখানি শব্দ শুনিতে পাইলাম। বেশ বুঝিতে পারিলাম জানালার ফাঁক দিয়া কোনো কৌতূহলপূর্ণ নেত্র আমাকে নিরীক্ষণ করিতেছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি না। তৎক্ষণাৎ দুখানি চোখ আমার মনে পড়িয়া গেল, বিশ্বাস, সরলতা এবং শৈশব প্রীতিতে ঢলঢল দুখানি বড় বড় চোখ, কালো কালো তারা, ঘন কৃষ্ণ পল্লব, স্ত্রী স্নিগ্ধ দৃষ্টি। সহসা হৃৎপিণ্ডকে কে যেন একটা কঠিন মুষ্টির দ্বারা চাপিয়া ধরিল এবং বেদনায় ভিতরটা টনটন করিয়া উঠিল। বাস্তব, যদিও রোমান্টিক কবি, গল্পকার রোমান্টিক, আলোচনা কিন্তু বাস্তবসম্মত, অর্থাৎ উপস্থাপন কিন্তু বাস্তবসম্মত যেভাবে তিনি লিখেছেন। বাসায় ফিরিয়া আসিলাম, কিন্তু সেই ব্যথা লাগিয়া রহিল। লিখি পড়ি যাহা করি কিছুতেই মনের ভার দূর হয় না। মনটা সহসা একটা বৃহৎ বোঝার মতো হইয়া বুকের শিরা ধরিয়া দুরিতে লাগিল। সন্ধ্যাবেলার একটু স্থির হইয়া ভাবিতে লাগিলাম, এমনটা হইল কেন? মনের মধ্য হইতে উত্তর আসিল, তোমার সে সুরবালা কোথায় গেল? নিজের সাথে নিজের আলোচনা, আলাপন আমরা করে থাকি অনেক কিছু বিষয় নিয়ে, আর যদি সে বিষয়টা হয় প্রেমের। আমি প্রত্যুত্তরে বলিলাম, আমি তো তাহাকে ইচ্ছা করিয়া ছাড়িয়া দিয়াছি, যেহেতু প্রস্তাব এসেছিল, কিন্তু আমি তাকে নিইনি। সে কি চিরকাল আমার জন্য বসিয়া থাকিবে? মনের ভিতরে কে বলিল, তখন যাহাকে ইচ্ছা করিলেই পাইতে পারিতে, এখন মাথা খুঁড়িয়া মরিলেও তাহাকে একবার চক্ষে দেখিবার অধিকারটুকুও পাইবে না। 125 বছর আগের সমাজ সংস্কৃতি। সেই শৈশবে সুরবালা তোমার যত কাছেই থাকুক, তাহার চুড়ির শব্দ শুনিতে পাও, তাহার মাথা ঘষার গন্ধ অনুভব করো, কিন্তু মাঝখানে বরাবর একখানি করিয়া দেয়াল থাকিবে। আমি বলিলাম, তা থাক না, সুরবালা আমার কে? উত্তর শুনিলাম, সুরবালা আজ তোমার কেহই নয়, কিন্তু সুরবালা তোমার কি না হইতে পারিত। এই পর্যন্ত গিয়ে আমি থেমে যাচ্ছি, কারণ আমাদের এই ভার্চুয়াল জুম ক্লাস, এখানে আমাদের সময়ের একটা ব্যাপার আছে, তোমরা ইন্টারনেটেও দেখবে, অর্থাৎ 40 থেকে 45 মিনিটের ভিতরে আমাকে এই দুইটি গল্পের আলোচনা শেষ করতে হবে। সুরবালার স্বামী উকিল রামলোচন বাবু, তাকেও আমরা গল্পে সেইভাবে খুব একটা দেখি না, কিন্তু কর্মব্যস্ত একজন পুরুষ হিসাবে, সমাজ সংসারের একজন মানুষ হিসাবে আমরা তাকে এখানে উপস্থাপিত হতে দেখি। গল্পের কথকের বাবা চৌধুরী জমিদারের নায়েব ছিলেন, এবং এই মানুষটি, বিশেষ করে অভিভাবক শ্রেণী যারা সেই সময়, তারা চাইতেন যে তার প্রজন্ম একটি জায়গায় গিয়ে সুন্দরভাবে স্থায়ী একটি জীবনের নিরাপত্তা পাক, একটি ভালো চাকরি করুক। তেমন স্বপ্ন আমাদের গল্পের কথক আমি, তার বাবা, কিন্তু এটা দেখেছিলেন। আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা। এক রাত্রি গল্পে প্রেম, আমরা
এই প্রেম নিয়ে অনেক সংকটে থাকি এবং ইদানিং প্রেমের যে দিন উদযাপন, বিশেষ করে ফেব্রুয়ারি আসলে আন্তর্জাতিকভাবে এটি উদযাপিত হচ্ছে। এখন রবীন্দ্রনাথের এক রাত্রি গল্পে উপস্থাপিত প্রেম, আমি এভাবে এটা সংজ্ঞায়িত করেছি বা এভাবে তুলে ধরার চেষ্টা করেছি। রবীন্দ্রনাথ ছোট গল্পে প্রেম এসেছে বিভিন্ন রূপে। এক রাত্রিও একটি চমৎকার প্রেমের গল্প। শৈশবের সম্পর্ক থেকে তারুণ্যে এসে প্রেমের স্বরূপ আলাদা। শৈশবের সম্পর্ক থেকে তারুণ্যে এসে প্রেমের স্বরূপ আলাদা। যে সম্পর্ক শৈশবে ছিল, আমার বয়স বাড়ার সাথে সাথে, মানসিকতার বৃদ্ধির সাথে সাথে, শরীর বৃদ্ধি বাড়ার সাথে সাথে, মানুষের অনুভূতির যখন বয়সপ্রাপ্ত হয়, তখন কিন্তু সেই প্রেমের জায়গাটা, স্বরূপটা কিন্তু আলাদা হয়। অর্থাৎ আমার বান্ধবী হিসাবে, খেলার সখী হিসাবে আমি যাকে ভালোবেসেছি বা আমি যার সাথে সম্বন্ধে আবদ্ধ ছিলাম, আমি যখন এসএসসিতে আসছি তখন হয়তো আমার সেই অনুভূতি অন্যরকম। আমি যখন ইন্টারমিডিয়েট পাস করছি তখন হয়তো আমার অনুভূতি অন্যরকম। অর্থাৎ আমার কাছে প্রেমের থিওরিটা এরকম যে মানুষ সবসময় সম্পূর্ণতার দিকে যেতে চায়, 100% পেতে চায় প্রেমের বিষয়ে, প্রতিনিয়ত সে পূর্ণ হতে চায়। এবং যখন সে বয়স প্রাপ্তির সাথে সাথে একটি সম্পর্কে জড়িয়ে পড়ে, তখন সেটি হয়তো 100-র ভিতরে 50% পায়। কিন্তু তারপরে যখন সে আরেকটু বড় হয়, নতুন জায়গায় যায়, হয়তো 70% পায়। এই যে একটা থেকে আরেকটায় গমন, এ কিন্তু বাস্তব। এখন কথা হচ্ছে মানুষের যে এই অনুভূতির যে বয়সপ্রাপ্তি, এর জন্য মানুষকে দায়ী করা যায় কিনা? আমি দায়ী করতে পারি না। কিন্তু কথা হচ্ছে প্রেমের যে সততা, সেই জায়গাটা কিন্তু আমরা মানুষ হিসাবে আমাদেরকে রক্ষা করতে হবে। তা শৈশব সম্পর্ক থেকে তারুণ্যে এসে প্রেমের স্বরূপ আলাদা, এটা আমরা এক রাত্রি গল্পে পেয়েছি। আমির বয়স যখন 15, সুরবালার 8, তখন গ্রাম থেকে পালিয়ে নায়কের কলকাতা আগমন এবং তার সেই শৈশব সম্পর্ককে খুব বেশি গুরুত্ব না দেয়া। যখন আমাদের নায়ক কলকাতায় 15 বছর 16 বছর বয়সে চলে এসেছে গ্রাম থেকে, তখন কলকাতার সে ভিন্ন রূপ দেখেছে এবং আন্তর্জাতিক বিশ্বের যে সমস্ত আন্দোলন চলছে এবং নতুন কলকাতার আলোয় সুরবালার সেই প্রেমের যে আবেদন, সুরবালার বিয়ের যে প্রস্তাবের আবেদন, সেটা তার কাছে খুব তুচ্ছই মনে হয়েছে। তার জীবনে তার সম্ভাবনা অনন্ত এবং বিয়ে শাদীটাই তার কাছে মুখ্য নয়, ভারতবর্ষের স্বাধীনতা তার কাছে মুখ্য। রাজনীতিবিদ হবে সে, অথবা বড় কোনো পদে সে চাকরি করবে, তারপরে বিয়ে শাদী ইত্যাদি। নায়কের বয়স যখন 18 এবং নায়িকা সুরবালার 11, তখন বিয়ের প্রস্তাব, কিন্তু নায়ক তখন দেশের রাজনীতির সাথে জড়িয়ে দেশ উদ্ধার করবেন এমন একটা মনোভাব, যেটা আমি বললাম। পরবর্তীতে উকিল রামলোচন বাবুর সাথে সুরবালার বিয়ে ও সুদূর নোয়াখালীর একটি জেলার স্কুলে নায়কের শিক্ষকতা এবং সেখানে সুরবালার সাথে নতুন রূপে তার সেই অনুভবের প্রকাশ। এখন যখন তার বাবা মারা গেল, সংসারের হাল ধরতে আমাদের নায়ক যখন চাকরিতে যোগদান করলেন এবং তার একাকী জীবন কোথায়, দূরদেশে, নিজের জায়গা থেকে, সেরকম একটি জায়গায় গিয়ে আমরা যদি দেখি যে আমার সেই ছোটবেলার সখীটি, যার সাথে আমার বিয়ের কথা হয়েছিল, অথবা যার সাথে আমি বহু বহু খেলেছি এবং আজকে সে দিব্যি কপালে সিঁদুর দিয়ে কি চমৎকার ভাবে সংসার করছে, সে পরিণত। অর্থাৎ আমার সাথে আসলেও এরকম পরিণত হতে পারত, কিন্তু দূর থেকে যখন অন্যের সাথে পরিণত একটি চেহারা আমি দেখলাম, তখন নিজের বুকের ভেতরে একটি বেদনা জাগ্রত হয় যে হা, এ তো আমারই হতে পারত। সেরকম একটা জায়গা থেকে আমরা দেখি যে এক রাত্রি গল্পে সেই পুরাতন যে প্রেমটা, সেটা কিন্তু নতুন রূপে আবার আমাদের এক রাত্রি গল্পের নায়কের সামনে বলা যায় যে হাজির হয়েছে। অর্থাৎ এখানে বেদনায় বিরহে প্রেমটা বেঁচে থাকলো। রবীন্দ্রনাথের আবার আমি সেই গমন করছি শেষের কবিতা নাটকে, শেষের কবিতা উপন্যাসে। আমাদের সেই অমিত রায়, লাবণ্য, তাদের যে আর কেতকী, তাদের যে ত্রিমুখী যে গল্প, অর্থাৎ প্রেম কখনো সম্মিলনে, মিলনে বেঁচে থাকে, আর প্রেম কখনো রবীন্দ্রনাথের যে থিওরি অথবা আন্তর্জাতিক বিশ্বের যে অনুভবের যে বলা যায় তত্ত্ব, যে বিরহ কখনো প্রেম বেঁচে থাকে। যাকে আমি পাইনি অথচ আমার পাওয়ার কথা ছিল, সেই স্মৃতিটা কিন্তু অনেক বেশি জেগে থাকে। আর প্রতিদিন সংসারে যে প্রেম আসে, সেটি সৌন্দর্য আর এক রকম। আমরা এখানে নেতিবাচক কোনো কিছু না বলি। আমরা পরবর্তী স্লাইডে চলে যাব।
অর্থাৎ আমাদের দুইটি গল্প, আমরা সমাপ্তি গল্পের এক রাত্রি গল্পের মূল আলোচনা এখানে শেষ করে আমরা চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে, অর্থাৎ সমাপ্তি গল্পের প্রধান চরিত্র। সমাপ্তি গল্পের প্রধান চরিত্র অপূর্ব বা অপু। বিধবা মায়ের একমাত্র পুত্র অপূর্ব কৃষ্ণ এই গল্পের প্রধান চরিত্র, যে কিনা বিএ পাশ করে কলকাতা হতে গ্রামে ফিরেছে। গ্রামের ছেলে, সে কলকাতা গিয়েছিল পড়াশোনা করতে এবং একটু পরিণত হয়ে সে গ্রামে ফিরছে। এবং গ্রামে ফিরতে গিয়ে যেদিন সে নৌকা থেকে নদীর ধার দিয়ে গ্রামে উঠতে যায়, তখন যে বিষয়টা হয় যে অনেকদিন গ্রামে না থাকলে, যে সচেতন না হলে চিৎপাটাং হয়ে সেই নদীর ধারে তার বলা যায় সে ধরাশয়ী হয়ে কুপঘাত হয়ে পড়ে যায়। এবং এইরকম সময় যে ইট নদীর ধারে এক জায়গায় কিছু ইট সাজানো ছিল, সেই ইটের উপরে বসে গ্রামের সবচেয়ে ডান পিঠে মেয়েটি, বালিকাটি মৃন্ময়ী, সে খিলখিল করে হেসে উঠল। অপু তখন তার দিকে ফিরে তাকালো এবং সে বুঝতে পারলো এ হচ্ছে মৃন্ময়ী, যাদের এখান থেকে বছর 2 আগে এখানে বাড়ি ছিল না, অন্য জায়গায় বাড়ি ছিল নদীর ধারে, এবং নদী তাদের সেই বাড়ি গ্রাস করেছে, তাই এই গ্রামে এসে নতুন করে বসতি স্থাপন করেছে। এবং মৃন্ময়ীর বলা যায় যে চারিত্রিক বৈশিষ্ট্য, সেটি হচ্ছে গ্রামের মধ্যে সবচেয়ে চপলা চঞ্চলা মেয়ে, চালচলন হাব ভাব ছেলেদের মতো। এবং আমাদের সমাজে, সংস্কৃতিতে, পাড়ায় মহল্লায় এরকম 2-1টি মেয়ে থাকে যারা ছেলেদেরকে তাড়িয়ে পিটায়। অর্থাৎ এই পিটানো মানে আনন্দের ছলে, বন্ধুত্বের ছলে গাছে ওঠে, নারকেল পাড়ে, সাইকেল চালায়। এটা কিন্তু হয়, এটা কিন্তু আছে। একটু 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 ডন কেয়ার টাইপের। আমরা তো এখন দেখি যে আমাদের মেয়েরা কত এগিয়ে গেছে, বাইক চালিয়ে বিয়ে করতে যাচ্ছে, অথবা আমাদের প্রথাগত যে জায়গা যে ছেলেরা বিয়ে করতে যায় মেয়েদের বাড়ি, কিন্তু আমরা কুষ্টিয়া, মেহেরপুরে বা এই অঞ্চলে আমরা এখান থেকে বছর খানিকের ভিতরে দেখলাম যে আমাদের মেয়ে যাচ্ছে, কোনে যাচ্ছে সেজেগুজে ছেলের বাড়িতে, বরের বাড়িতে বিয়ে করতে। পরিবর্তনের হাওয়া লেগেছে। কিন্তু এখান থেকে 125 বছর আগে, এখান থেকে 130 বছর আগের যে আমাদের গ্রাম এবং আমাদের যে সমাজ বা সংস্কৃতি বা প্রথা, সেটা কিন্তু আলাদা। সেরকম একটা জায়গায় মৃন্ময়ীর মতো ডান পিঠে মেয়ের আবির্ভাব আমরা সমাপ্তি গল্পে দেখি। এবং রবীন্দ্রনাথের অন্যান্য ছোট গল্পে যে সমস্ত মেয়েদের উপস্থিতি দেখি, সমাপ্তি গল্পের মৃন্ময়ীর উপস্থিতি কিন্তু একটু আলাদা। অনেকটা সেই তার ছোট গল্প স্ত্রীপত্রের যে নায়িকা, অর্থাৎ ইতিবাচক অর্থে। এই গল্পে তো আমার মনে হয়েছে অপূর্ব বা অপু হচ্ছে অপ্রধান চরিত্র, প্রধান চরিত্র হচ্ছে মৃন্ময়ী। গল্পের নায়ক বলি, নায়িকা বলি মৃন্ময়ী। গল্পের প্রধান কেন্দ্রবিন্দুই হচ্ছে সমাপ্তি গল্পের মৃন্ময়ী। মৃন্ময়ীর ছোটবেলার শৈশবের বন্ধু, খেলার সাথী রাখাল, ডানপিটে মৃন্ময়ীর শৈশবের খেলার বন্ধু। এবং আমাদের এমন থাকে, অনেক বন্ধু থাকে ছোটবেলায়, বড় হয়ে আমরা ভুলে যাই এবং সেই সম্পর্কগুলো আর চর্চিত হয় না। এমন মৃন্ময়ীর মা শরৎ এবং বাবা ঈশান মজুমদার। আর এখানে এসছে অপুর বিধবা মা এবং অপ্রধান চরিত্র আর যারা টুকটাক আছে, নৌকার মাঝি, বনমালী ইত্যাদি, এই কুশিগঞ্জে যাওয়ার সময়। কিন্তু এখানে আমাদের একটুখানি দেখার বিষয় যে অপূর্ব যখন লেখাপড়া শেষ করে গ্রামে ফিরল, তখন তার মা তার বিয়ের ব্যবস্থা করতে লাগলেন। এবং বিয়ের ব্যবস্থা যখন করতে যাচ্ছেন, তখন অপূর্ব বলছে, মেয়ে কিন্তু আমি দেখে বিয়ে করব। এটাও কিন্তু ওই সময় বলার উপায় ছিল না। কিন্তু এই গল্পে আমরা দেখি অপূর্ব এবং মৃন্ময়ী বেশ এগিয়ে যাওয়া চরিত্র। তখন এক বাড়িতে মেয়ে দেখতে যাওয়া হলো, সেই বাড়ির মেয়েকে যখন দেখছে, সেরকম একটা জায়গায় মৃন্ময়ীর আগমন। এবং ওই বাড়ির ছোট ছেলে বা ওই বাড়ির ছেলে, ওই কন্যার, যে কন্যাকে দেখতে গিয়েছে তার ভাই রাখাল, তাকে তাড়িয়ে ধরার জন্য মৃন্ময়ী ঘরের ভিতরে ঢুকেছে এবং তার পিঠে ধুপধাপ করে কিল মেরে তাকে নিয়ে আবার বের হয়ে যাচ্ছে। যাওয়ার সময় মৃন্ময়ী যে কাজটি করেছে, আমাদের অপূর বা অপূর্বর সেই চমৎকার যে জুতো জোড়া, সেটা কিন্তু চুরি করে নিয়ে জঙ্গলের ভিতরে চলে গেছে, বা যাওয়ার যে জায়গা সেখানে কিন্তু সে চলে গিয়েছে। এবং ফেরার সময় একটা বিব্রতকর অবস্থা, যে মেয়ে দেখতে এসেছিল অপূর্ব, তখন একটা পুরাতন চটি জোড়া দিয়ে তাকে বিদায় করা হলো। রাস্তায় গিয়ে
মৃন্ময়ী খিলখিল করে হেসে সেই জুতা জোড়া অপূর্বর সামনে রাখলো। অপূর্ব তখন একটু রেগে মৃন্ময়ীর হাত ধরে ফেললো এবং ধরে ফেলার পর একটু নাটকীয় বা নাট্যগুণে, কল্পনা প্রবণতা অথবা বাস্তবতা, এটা হয়ে থাকে। এক দৃষ্টিতে আমাদের নায়ক অপূর্ব কিন্তু মৃন্ময়ীকে দেখে নিল এবং বলা যায় ওইখানেই হয়তো পছন্দ সেই ডানপিটে মেয়েটা। বাসায় গিয়ে ছেলে তার মায়েরকে বলল যে আমার মেয়ে পছন্দ হয়েছে। তো মা বললেন কোন মেয়ে? তখন বলল যে শরতের মেয়ে, অর্থাৎ মৃন্ময়ীর মায়ের নাম শরৎ এবং বাবা ঈশান মজুমদার। মা প্রথমে রাজি ছিল না, কারণ মৃন্ময়ী সম্পর্কে ওই গ্রামের সমস্ত মেয়েরা, বিশেষ করে যারা অভিভাবক তুল্য বাড়ির মহিলারা, তারা নিজের ছেলের বউ করার জন্য মৃন্ময়ীকে পছন্দ করতো না। এমনি খুব আদরে, এমনি খুব পছন্দের, কিন্তু নিজের ঘরে এসে ওই বউ যে একটা ছন্নছাড়া ভাব তৈরি করবে না, এ নিশ্চয়তা নাই। তবুও ছেলের মুখের দিকে তাকিয়ে আমাদের অপূর্বর মা কিন্তু রাজি হয় এবং মনে করে যে একে ঘরে এনে রাখলে খুব একটা সমস্যা হবে না, তাকে সামাজিকতা শিখিয়ে নেওয়া যাবে। পরবর্তীতে সংকট তৈরি হয় এবং সেই সংকটে কিন্তু প্রথম দিকে খারাপ অবস্থা থাকলেও অপূর্ব সহযোগিতা করে এবং পরবর্তীতে নাটকীয়তায় তাদের একটা বিরহ মিলন সম্পর্ক কিন্তু শেষ পর্যন্ত যায়। আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। সমাপ্তি গল্পের প্রেমের স্বরূপ আমরা যদি দেখি যে বাল্য প্রেমের এক রূপ, আর বয়স প্রাপ্তির সাথে সাথে সে প্রেমের রূপভেদ সংসার জীবনে এসে নারী মনের যে পরিবর্তন তা লক্ষ্য করার মতো বিষয়। শৈশবের অভ্যাস হুট করে জীবন থেকে ছেটে ফেলে দিতে চাইলে তার জন্য সময় প্রয়োজন। বিয়ের পর মেয়েদেরকে শিকড় ছিঁড়ে স্বামীর ঘরে আনার একটি প্রবণতা থাকে এবং তা থেকে প্রিয় মানুষটিও অপ্রিয় হতে পারে। অপূর্ব এবং মৃন্ময়ীর বিরহ পরবর্তী আনন্দঘন মিলন সমাপ্তি গল্পের প্রেমের স্বরূপ। এই আমি যদি আলোচনা করি তাহলে বাল্য প্রেমের এক রূপ আমরা এর আগের গল্পও দেখেছি, যে এক রাত্রি গল্প তো আমরা দেখেছি, এবং এগুলো কিন্তু আমাদের সেই চুরি হয়ে যাওয়া শৈশব নয়, এই শৈশব স্মৃতিগুলো কিন্তু আমাদের আছে। যদি এখনকার আমাদের যে পরবর্তী প্রজন্ম বা আমাদের বাচ্চা কাচ্চা যারা, বা আমাদের যে প্রজন্মের বয়স 10 থেকে 15 বা 20, তাদের কিন্তু এই স্মৃতি খুব কম, যারা শহরে বেড়ে উঠছে। বয়স প্রাপ্তির সাথে সাথে সে প্রেমের রূপভেদ, অর্থাৎ আমি ছোটবেলা যা ভেবেছি, বয়স হওয়ার পর আমার সেই প্রেমের রূপভেদ কেমন হবে, কি হবে। সংসার জীবনে এসে নারী মনের যে পরিবর্তন তার লক্ষ্য করার মতো বিষয়, অর্থাৎ যে মৃন্ময়ী এরকম ডানপিটে ছিল এবং শাশুড়ির শাসনে ঘরে শিকল তুলে দেয়া, যে শাসনে তাকে বন্দী করে রাখার যে শাসন, স্বামীর সাথে থেকেও না থাকার যে শাসন বা যে বাস্তবতা, সেই পরিবর্তন কিন্তু আমরা আস্তে আস্তে পেতে থাকি। এবং আমাদের সমাজে একটা ব্যাপার এরকম ঘটে যে মেয়েদেরকে বিয়ে করে ছেলেদের বাড়িতে আনার সাথে সাথে ছেলের বাড়ির, জামাইয়ের বাড়ির অভিভাবক হিসাবে বিশেষ করে মেয়েরা বা যারাই থাকুক, তারা যেন হুট করে এটা দাবি করেন যে বৌমা আজ থেকেই আমাদের এবং এ বাড়ির একজন মেয়ের মতোই আচরণ করবে। কিন্তু এটা বাস্তবে সম্ভব নয়। যে 11টি বছর বা 12টি বছর বা 13টি বা 15টি অথবা এখনকার সময়ে যে 20টি বছর তার বাবা মায়ের সাথে যে মেয়ে কাটিয়েছে, সে একদিন মন্ত্র উচ্চারণে বা বিয়ের যে বিধিবদ্ধ নিয়মে বিয়ে করে এনে আমার বাড়িতে ফেললাম, আর নতুন পরিবেশে নতুন মানুষদের সাথে একেবারেই সাথে সাথে সে মিলেমিশে একাকার হয়ে যাবে, এটা অপ্রত্যাশিত, অবৈজ্ঞানিক একটি আশা। সুতরাং এটার জন্য সময়ের প্রয়োজন আছে। গার্ডিয়ান হিসেবে যারা আছে এবং আমাদের বিশেষ করে আমার শিক্ষার্থীদের ভিতরে যারা ছেলে আছে,
তারা এই বিষয়গুলো একটু খেয়াল করবে। একটি গল্প পাঠের শুধু সিলেবাস শেষ করে ভালো নম্বর পাওয়ার জন্য নয়, শুধু চাকরি পাওয়ার জন্য নয়, আমাদের প্রতিনিয়ত মানুষ হয়ে ওঠা, মানব সম্পদে রূপান্তরিত করা হচ্ছে লেখাপড়ার উদ্দেশ্য। সে জায়গা থেকে এই গল্পগুলো পাঠ করলে আমাদের কিন্তু এরকম পরিবর্তন আসা উচিত, চিন্তায়, চেতনায় এবং বাস্তবতায়। বিয়ের পর মেয়েদেরকে শিকড় ছেড়ে যে কথাটি বললাম এটা থাকে, এবং তা থেকে প্রিয় মানুষটি অপ্রিয় হতে পারে। এবং যদি এই চাপাচাপি করা হয় যে মেয়েদেরকে হুট করেই আপন হতে হবে, যে রাত্রে নিয়ে আসলাম তার পরের দিন থেকে, তাহলে এই সুন্দর সম্পর্কটি কিন্তু দেখা যায় যে অনেক সময় খুব কষ্টের একটি কারণ হয়ে দাঁড়ায়, যেটি আমরা সমাপ্তি গল্পে দেখেছি মৃন্ময়ীর জীবনে। এবং এই জোর জুলুম করার কারণে আমাদের অপূর্ব সহযোগিতা করেছে। ঘর থেকে মৃন্ময়ী বের হয়ে গিয়েছে একা একা, এবং সেই আমাদের মাঝির সাথে একা নৌকায় উঠে তার বাবার কাছে যেতে চেয়েছে, কুশিগঞ্জে, যেখানে তার বাবা চাকরি করে, এবং বিয়ের সময় আসতেও পারেনি কাজের চাপে, উপরের কর্তৃপক্ষ তাকে ছুটিও দেয়নি। এবং সেখানে গিয়ে একটা আনন্দঘন পরবর্তীতে যখন সেই মাঝি আবার ছেলের বাড়িতে দিয়ে যায়, পরবর্তীতে আমাদের অপূর্ব বেশ বুদ্ধিমত্তার সাথে তার নিজের বউকে নিয়ে, মৃন্ময়ীকে নিয়ে সেই নৌকায় করে চলে যায় তার শ্বশুরের সেই চাকরি স্থলে, এবং সেখানে তারা বেশ একটি শান্তিপূর্ণ কয়টা দিন কাটায়। এবং এই কাটানোর ফলে কিন্তু এর ভিতরে আমাদের অপূর্বর ভিতরে কিন্তু একটি বোধ আসে যে এই আমি আস্তে আস্তে পেতে চলেছি মৃন্ময়ীকে। এবং মৃন্ময়ী কিন্তু তখন সম্পর্ক চর্চা শুরু করে, তার মুখে হাসি পায়। ওখান থেকে ফেরত এসে অপূর্ব আবার কলকাতায় চলে যাবে লেখাপড়া, উচ্চতর লেখাপড়ার জন্য। এবং সেই সময় মৃন্ময়ীকে বলে যায় যে তুমি যেদিন চিঠি লিখবে বা খবর দিবে বা অনুভব করবে, তখন আমি ফেরত আসবো, এর আগে আর ফেরত আসবো না। এবং আমাদের নায়ক কলকাতায় চলে যাওয়ার পর মৃন্ময়ীর বুকটা কিন্তু খালি হতে লাগে, এবং সে তার শাশুড়ির সাথে নেতিবাচক আচরণ করেই তার নিজ জন্মস্থান বা মায়ের কাছে, জন্মস্থান না, তার নিজ বাড়িতে ফেরত যায়। এবং নিজ বাড়িতে ফেরত গিয়েই সে হচ্ছে উপলব্ধি করে এভাবে যে না, আমার সেই বাস্তবতা, আমি যে সম্পর্কে জড়িয়েছি সেই সম্পর্ক কিন্তু এখন আমাকে আকর্ষণ করছে। পরবর্তী সময় তার শাশুড়ির কাছে ফেরত যাওয়া, আমাদের অপূর্বর ঘরে ফেরত যাওয়া, এবং নাটকীয়ভাবে অপূর্বর মা তার বৌমাকে নিয়ে কলকাতায় যায়, এবং কলকাতায় গিয়ে অপূর্বকে তার সেই ভগ্নিপতির সাথে সেই বাড়িতে আসতে বলে। সেখানে খাওয়া থাকা একসাথে সবকিছু হয়, কিন্তু তার স্ত্রী যে সেখানে গিয়েছে, মৃন্ময়ী যে সেখানে গিয়েছে, সে কথা কিন্তু তাকে বলা হয় না। এবং রাত্রে শোয়ার সময় গিয়ে যখন সে অন্ধকার ঘরে মৃন্ময়ীকে পায়, তখন সেই এত বিরহ দিন, এত নেতিবাচকার ভিতরেও শেষ পর্যন্ত গিয়ে কিন্তু তাদের একটি চমৎকার মিল তৈরি হয়। এভাবে আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। আমরা এখন দুইটি গল্পের সার্বিক মূল্যায়ন করব। আমি মূল্যায়নটা দিয়েছি এভাবে যে বাংলা ছোট গল্পের জনক রবীন্দ্রনাথ তার হাত দেওয়ার আগে আমাদের ছোট গল্প ছিল না, তিনি প্রথম সৃষ্টি করলেন এ ধারা। পৃথিবীর একজন অন্যতম শ্রেষ্ঠ গীতিকবি তিনি, আর এই বিশেষণ মাথায় নিয়ে তিনি যখন গল্প লেখেন তখন সে গল্পের ভাষা একটু কাব্যিক হবে, ভাষায় থাকবে মণি মাণিক্য, গদ্যের অপূর্ব ছন্দ, এতে কোনো সন্দেহ নেই। এবং এটা নিয়ে অনেকের অনেক ধরনের দ্বন্দ্ব থাকলেও আমরা এই জায়গাটা বলা যায় তাকে সমর্থন করি, কারণ রবীন্দ্র এই সমস্ত গল্পে, ছোট গল্প বিশেষ করে এক রাত্রি, সমাপ্তি গল্পের যে গতি, যে উপস্থাপিত যে ভাষা, শব্দচয়ন, নান্দনিকতা, এটি চমৎকার। এক রাত্রি ও সমাপ্তি গল্পে প্রেম এসেছে খুবই বাস্তবতার সাথে, সমাজে প্রচলিত যে সংস্কার, যে প্রথা, সেসব সাথে নিয়েই এই দুই গল্পে রোমান্টিক প্রেমের অবতারণা করেছেন গল্পকার। একটিতে বিরহ কাতরতায় প্রেম বেঁচে থাকলো, অর্থাৎ আমরা এক রাত্রি গল্পে এটা পেয়েছি, আর একটিতে মিলনের সার্থকতা, সেটি হচ্ছে সমাপ্তি গল্পে, এবং এখানে অনেক নাটকীয়তা আছে। বাস্তব চরিত্র উপস্থাপন এবং চরিত্রের মনের ভেতর ডুব দিয়ে না মানব মনের রহস্য খোঁজার চেষ্টা এ দুটি গল্পে রয়েছে। সার্বিক দিক বিবেচনা করে বলা যায় এক রাত্রি ও সমাপ্তি গল্প দুটি সার্থক ছোট গল্প।
আমি নমুনা প্রশ্ন দিয়েছি। আমাদের কুইজ প্রশ্ন থাকে, সেখানে দেখা যায় যে আমি এখানে কুইজ প্রশ্ন দুইটা দিয়েছি, দুইটা গল্প থেকে। সুরবালা তোমার কি হইতে না পারিত উক্তিটি কার? উত্তরগুলো তোমরা তৈরি করবে। মৃন্ময়ী একলা যে মাঝির নৌকায় উঠেছিল সেই মাঝির নাম কি? এটা তোমরা খুঁজে নেবে, আমি বলেছি। সংক্ষিপ্ত প্রশ্নের মান 4। এখানে দুইটি প্রশ্ন দিয়েছি। এক রাত্রি গল্পের দুর্যোগ রাত্রে সংক্ষিপ্ত বর্ণনা দাও। মৃন্ময়ী ও রাখালের সম্পর্ক নির্ণয় করো। রচনামূলক প্রশ্নের মান 10। এক রাত্রি গল্প অবলম্বনে প্রেমের স্বরূপ বিশ্লেষণ করো। সমাপ্তি গল্পে বউ শাশুড়ির সম্পর্ক আলোচনা করো। একটু নতুনতর প্রশ্ন দেওয়ার চেষ্টা করেছি। আমি সহায়ক গ্রন্থাবলী এখানে নাম দিয়েছি, আর সেই নামগুলো তোমরা দেখবে। এই বইগুলো নিলে তোমরা সহযোগিতা পাবে। প্রিয় শিক্ষার্থীরা, যারা আমার সাথে এই আমার লেকচার 2-এ অংশগ্রহণ করলে, তৃতীয় বর্ষ বাংলা সম্মান শ্রেণীর শিক্ষার্থীরা, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের আয়োজনে বাংলা তৃতীয় বর্ষ সম্মান শ্রেণীর শিক্ষার্থীরা যারা আমার সাথে জুম ক্লাসে সংযুক্ত হয়েছিলে, তারা সামনের যে সমস্ত ক্লাস আছে সেই ক্লাসেও তোমরা আমার সাথে সংযুক্ত থাকবে এমন আশা করছি। এবং তোমরা আপাতত এই অনলাইন জুম ক্লাসের মাধ্যমে এভাবেই আমাদের সাথে সংযুক্ত থাকো এবং উপকৃত হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। এবং আমরা আরো জানি যে জাতীয় বিশ্ববিদ্যালয় যেভাবে এই আয়োজন করছে, এবং আমাদের শিক্ষা মন্ত্রণালয় থেকে শুরু করে রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে বঙ্গবন্ধু কন্যা জাতির জনক শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী চেষ্টা করছেন আমাদের এই নেতিবাচক সময়, করোনার এই কালে আমাদের লেখাপড়া চালিয়ে যেতে হবে। তো সবাই এভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই অনলাইন ক্লাস জুম ক্লাসে সংযুক্ত হবে এবং আমাদের সাথে থাকবে। আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলব, ভালো থাকার চেষ্টা করব। আজ এ পর্যন্ত, পরবর্তী ক্লাস আবার আসবে। ধন্যবাদ সবাইকে।